প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতিবাদ সভা 50% কোটা রাখার সুপারিশ অযৌক্তিক 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি। চিকিৎসার জন্য জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। রাজনৈতিক দলের পেছনে না লেগে সরকারকে স্বৈরাচারের দোসরদের চিহ্নিতের আহ্বান বিএনপি। শেখ হাসিনাকে ফেরত আনতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। ভারতের সদিচ্ছা না থাকলে বন্দি বিনিময় চুক্তিতে ফেরত আনা অসম্ভব, অভিমত বিশ্লেষকদের। আগামী সেপ্টেম্বরের আগেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে জানিয়েছেন সিইসি। শুধু নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি, মন্তব্য আসিফ মাহমুদের। চাঁদপুরে 7 জনকে হত্যার মোটিভ উন্মোচন। ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে কুপিয়ে খুন করে কর্মচারী ইরফান, জানিয়েছে র্যাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগামী 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সাথে সংস্কার কমিশনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, উপসচিব পদে বিভিন্ন ক্যাডারের 50% পদোন্নতি বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে অকার্যকর করার পায়তারার অংশ হিসেবে এটিকে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। উপসচিব পদে বিভিন্ন ক্যাডারের 50% পদোন্নতি নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে ক্ষুব্ধ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির প্রতিবাদ সভায় বিষয়টি উঠে আসে। উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। টোটাল সিভিল সার্ভিসেরই টুকটাক যেগুলো সিটাবোটা অসঙ্গতি আছে সেগুলো হয়তো সংস্কার হবে, কিন্তু আমরা দেখছি যে একটা গভীর ষড়যন্ত্র চলছে, একটা রাষ্ট্রকে অকার্যকর করার একটা পায়তারা চলছে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ফার্সি বিভাগে, আমি 2 বছর পরে যদি বলি আমাকে ল ডিপার্টমেন্টের সুযোগ দেওয়া উচিত, এটা গ্রহণযোগ্য হতে পারে না স্যার। আদালত কর্তৃক মীমাংসিত ইস্যুতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য সংস্কার কমিশনকে দায়ী করেন তারা। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? যেহেতু আপনি এই কাজ করেছেন, এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। 48 ঘন্টার মধ্যে এই মুহিত ভাইয়ের অপসারণ চাই। সরকার যদি অপসারণ না করে, কিভাবে অপসারণ করতে হবে সে টুলস আমাদের জানা আছে। আমরা প্রয়োজন অনুযায়ী কালো ব্যাজ ধারণ করতে পারি, কলম বিরতি করতে পারি, আমরা অনশন করতে পারি, প্রেস কনফারেন্স করতে পারি, এবং অবশ্যই আমরা 4 তারিখে আমাদের মহাসমাবেশ করতে হবে। কমিশনের কোনো অযাচিত সুপারিশ করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। 4 নাম্বার, আমি সাবধান করতে চাই, প্রশাসনের কোনো পর্যায়ে অন্ধভাবে বহিরাগত কাউকে এনে বসানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব আন্ত ক্যাডার দ্বন্দ্ব তৈরি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চিকিৎসার জন্য জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 7 জন চিকিৎসক সহ 16 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তিনি। লন্ডন এবং যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়া চিকিৎসা নেবেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, কর্মকর্তা, পরিবারের সদস্য এবং অন্য নেতারা তার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও তাবিত আওয়াল। বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা 2টি টিমে হবে। প্রথম টিমে তার চিকিৎসা হবে লন্ডনে, এরপর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 16 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। সবশেষ 2017 সালে লন্ডনে মা ছেলের সাক্ষাৎ হয়। দীর্ঘ 8 বছর পর আবার মা ছেলের সাক্ষাৎ হতে যাচ্ছে। বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারি প্রথমার্ধে ইউকেতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
যদিও ওনার যাত্রার সঠিক তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই, যথাসময়ে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। রাজনৈতিক দলের পেছনে না লেগে সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের। জাতির ঐক্য না ভাঙার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। বিএনপি নেতারা বলেন, পতিত সরকার দেশের অর্থনৈতিক চাকা স্থবির করতে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। রিপোর্ট ফারুক বাবুর। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের ভেতর ঘাপটি মেরে আছে আওয়ামী দোসররা। তারা কলকাঠি নাড়ছে জাতীয় ঐক্যে ফাটল ধরাতে। কাজে ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, বিএনপিকে ভুল বোঝার সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে নির্বাচনের কথা বলে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। রাজনৈতিক দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান মিয়া বলেন, আওয়ামী লীগকে অবৈধ সরকার বানানোর কারিগর বিএনপি। 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়। সুতরাং 5ই আগস্টের পরে যে বাংলাদেশের জাতীয় সংসদ হবে, সেই জাতীয় সংসদ শোভাবর্ধন করার জাতীয় সংসদ নয়। যিনি রিয়েল এমপি হবেন তাকে আমরা সংসদে পাঠাবো। এদিন রাজধানীর সদরঘাটে জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী আয়োজিত মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তারা ষড়যন্ত্র বন্ধ করছে না। বাংলাদেশে স্থিতিশীলতা, গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আন্দোলনকে যেন কেউ বিপদগামী করতে না পারে, চূড়াপথে ষড়যন্ত্রের পথে বাংলাদেশের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না করতে পারে, তার জন্য শ্রমিক শ্রেণী সদা সজাগ রয়েছে। চাঁদপুরে জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা না হলে নৌযান চলাচল বন্ধের হুঁশিয়ারি আসে মানববন্ধন থেকে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সাথে ভারতের করা বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে বেশ সংশয় আছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন জানান, রাজনৈতিক মামলা বিবেচনায় পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নির্ভর করছে ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কের ওপর। ভারত বাংলাদেশের চেয়ে একটি সুনির্দিষ্ট দলকে বেশি গুরুত্ব দেয় বলেও মনে করেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন স্বৈরশাসক শেখ হাসিনা। গণহত্যা সহ দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় বাংলাদেশে। সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, দিল্লি চিঠির জবাব দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বাংলাদেশ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেছেন, ভারতের সদিচ্ছা না থাকলে দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা অনেকটাই অসম্ভব। ভারতের ফরেন পলিসিতে যে একটা ইউনিটারি যে স্ট্যান্স আছে সেটা অনুযায়ী তারা সম্পর্ক রেখেছে বাংলাদেশে একটি বিশেষ দলের সাথে। তারা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের সাথে নয় বা বাংলাদেশের জনগণের সাথে নয়। সেই জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল ছিল এবং সেই কারণে আমি মনে করছি যে তাদের নিজস্ব স্বার্থকে অক্ষুণ্ণ রাখবার জন্য তারা শেখ হাসিনাকে হয়তো ফিরিয়ে নাও দিতে যেতে পারে। বিচার প্রক্রিয়া এখানে চলতে পারে তার বিরুদ্ধে,
বিরুদ্ধে, সেটাতে কোনো বাধা নাই, কিন্তু তাকে এখানে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাটা আমার মনে হয় যে এটা এখনই আমি এটা সম্ভাবনা দেখছি না। লাইলুফার ইয়াসমিন বলেন, প্রত্যর্পণ চুক্তির কতগুলো ধারা আছে যা অনুযায়ী ভারত তাকে ফেরত দিতে বাধ্য, আবার কিছু ধারা আছে যেখানে ভারত বাধ্য নয়। না, চুক্তি অনুযায়ী দিতে বাধ্য নয়, কারণ অনেক ক্ষেত্রে একটি দেশ যদি এটার আর্টিকেল 10 ধারা 3 সেখানে আপনি দেখবেন যে যদি এটা পলিটিক্যালি মোটিভেটেড কোনো কেস হয় তাহলে কিন্তু আরেকটি রাষ্ট্র ফিরিয়ে নাও দিতে পারে, ফিরে দিতে বাধ্য নয়। আমার কাছে যেটা মনে হয় যে এটা অনেকটাই নির্ভর করে ভারতের রাজনৈতিক সদিচ্ছার উপরে। এক্সট্রাডিশন ট্রিটি থাকার কারণে এটা লিগালি অনেক বেশি সহজ এই কাজটি করা, কিন্তু পলিটিক্যালি ভারত তাকে ফেরত দেবে কি না দেবে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব যে ইন্টারেস্ট আছে বাংলাদেশকে ঘিরে এবং শেখ হাসিনাকে ঘিরে, এটার উপরে অনেকাংশে নির্ভর করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি সই হয়, যা 2016 সালে সংশোধিত হয়। এই চুক্তি দুই দেশের মধ্যে পলাতক আসামিদের দ্রুত এবং সহজে বিনিময়ের জন্য করা হয়। এই চুক্তির আওতায় হাসিনাকে বিচারের সম্মুখীন করতে চায় বাংলাদেশ। আমার মনে হয় যে ভারতের মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন, সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন রোধে কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনেই কাজ করা হবে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। যখন দেখতে পাবে যে এই ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডেলিভার এ ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা তাদের চাহিদা, সারা দেশের মানুষই তো আমাদের পক্ষে দাঁড়াবে। মৃত ভোটার তালিকার থেকে বাদ যাক, এটা সবাই চাচ্ছে। সুতরাং এই ভোটার তালিকায় হাল নাগাদ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইনডিড, বাট আমরা কাজ করে যাচ্ছি। এখন আমি কাজকর্ম দেখবো, কদিন দিন যাবে তার কাজ দেখবো, শুনবো চারিদিকে, তখন বুঝবো যে এই লোকটা ভালো না খারাপ। শুধু একটি নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, আগে সংস্কারের বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এক মত বিনিময় সভায় এসব কথা বলেন। সরকারি কর্মকর্তাদের ঠিকাদারির সাথে জড়িতদের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হবে বলে জানান তিনি। এছাড়া গণ অভ্যুত্থানে জেলাগুলোতে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নিশ্চিত করবে সরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, প্রায় 200 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো, এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাবো। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকারের রাজনীতিবিদ, আমলা, বিচারক, বিভিন্ন বাহিনী একটি দুর্নীতির জোট তৈরি করেছিল। রাষ্ট্রপতি যে সংখ্যক হত্যা মামলার আসামিকে ক্ষমা করেছেন তা ইতিহাসে নজির নেই। চট্টগ্রাম মহানগরীর একটি অভিজাত হোটেলে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিল্প ও বাণিজ্য খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরতে আগামীর বিকশিত অর্থনীতি কেমন হবে শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাণিজ্য উপদেষ্টা 2024-এর শহীদদের মর্যাদা দিতে দেশের সব শিল্প খাতে সেক্টর ধরে ধরে সংস্কার করা হবে বলে জানান। এ সময় ব্যবসায়ীদের 50% ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। সভায় ব্যবসায়ীরা বলেন, এবছর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এছাড়া আর্থিক সেক্টরে লুটপাট, দুর্নীতির বিচার ও কার্যকর সংস্কার চান ব্যবসায়ীরা। গত রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার ক্লেমেন্সি দিয়েছেন, এটা আমাদের ইতিহাসে নেই। আমি কথাটা অবতারণা এই জন্য করছি, আই উইল সে যে এই রেজলিউশনটা নেন যে আপনারা যেসব বিজনেসকে প্রতিনিধিত্ব করেন এখানে, সেখানে সম্ভাব্য একত্রিত হয়ে 50% ভ্যাট অ্যান্ড ট্যাক্সটা বাড়াই দেন। এই দেশটা ভালো হয়ে যাবে। আর এর মাধ্যমে এই 2000 শহীদের
মর্যাদা আমরা স্থাপন করতে পারবো, আমরা পারবো। দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার এবং বেতন ভাতা ছুটি না পাওয়ার ক্ষোভ থেকে চাঁদপুরের হাইমচরে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ 7 জনকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা করেছে আকাশ মণ্ডল ইরফান। বুধবার সকালে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে এমন দাবি করেছে র্যাব। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরের ঈশানবালা এলাকায় এমভি আল বাখেরা নামে একটি সারবাহী জাহাজ থেকে 5 জনকে মৃত এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 7 খুনের ঘটনায় অজ্ঞাতনামা ডাকাত দলকে আসামি করে মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলা করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। 7 জনকে খুনের ঘটনাটি একদিকে যেমন সারা দেশে আলোচনার ঝড় তোলে, তেমনি এর সাথে জড়িতদের আটক করতে নড়েচড়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত আকাশ মণ্ডল ইরফানকে বাঘেরহাটের চিতলমারির এক বাসা থেকে আটক করে র্যাব। সংবাদ সম্মেলনে বুধবার কুমিল্লা র্যাব 11-র মেজর সাকিব হোসেন জানান, জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি 3 পাতা ঘুমের ওষুধ কেনেন। মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণে তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হত্যার দিন রাতের খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। ভোর আনুমানিক 5:30টার দিকে যখন অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায়, তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং 1 ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। বাগেরহাটের মূলগড় হচ্ছে তার নিজস্ব বাড়ি, তবে সে তার নিজের বাড়িতে না থেকে তার একটি আত্মীয়র বাড়িতে অবস্থান গ্রহণ করে। গত রবিবার সকাল 8টার দিকে পণ্যবাহী জাহাজটি চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে যাত্রা করেছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চাঁদপুরে জাহাজে 7 মার্ডারের ঘটনায় গ্রেফতার আসামি আকাশ মণ্ডল ইরফানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে চাঁদপুরের একটি আদালত। বুধবার সন্ধ্যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে 10 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক মোহাম্মদ কালাম। পরে আদালত আসামির স্বীকারোক্তি শুনে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে র্যাব 11 আটক করে বাগেরহাট থেকে। বুধবার বিকেলে নৌ পুলিশ সুপারের কার্যালয়ে হস্তান্তর করা হয়। নানা আয়োজনে উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। 2000 বছরেরও বেশি সময় আগে সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিভিন্ন গির্জা ঘুরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। যিশু খ্রিস্টের জন্মদিন, যা খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে বড়দিন হিসেবে পরিচিত, বুধবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশের গির্জাগুলোর চারপাশে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। হিংসা বিদ্বেষ ভুলে যিশু খ্রিস্ট সবাইকে শান্তি, সম্প্রীতি ও মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় অংশ নিতে সকাল থেকেই গির্জায় আসছেন তারা। পরিবারের সদস্যদের নিয়ে প্রার্থনায় অংশ নিচ্ছেন ছোট বড় সবাই। বাইবেল পাঠ আর ধর্মীয় সঙ্গীত শুনছিলেন যিশু ভক্তরা। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশে রাখা হয়েছে সান্তা ক্লজ। দেশের সব গির্জার ভেতরটা এখন এমনই বর্ণিল। গির্জাগুলোতে এত সাজসজ্জার আয়োজন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিনকে ঘিরে। সমস্ত অন্যায়, পাপ, এই সমস্ত থেকে দূরে থেকে যেন নিজেদের এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য সবাই এক প্রেমে একত্রিত হই। প্রত্যেকে তার জন্মের আনন্দে আবার নতুন বছরটা খুব সুন্দরভাবে আনন্দময়ভাবে কাটাতে পারে। হিংসা, বিদ্বেষ, অন্যায়, অত্যাচার ও পাপাচারে নিমজ্জিত মানুষকে সুপথে আনার জন্যই যিশু আবির্ভূত হয়েছিলেন ধরায়। যিশু খ্রিস্ট সারা জীবন আর্ত মানবতার সেবা, ত্যাগ ও শান্তির আদর্শ প্রচার করে গেছেন।
তারই মহিমায় উজ্জীবিত হতে চান নিজেরা। পবিত্র দিনে এমনটাই প্রার্থনা করেছেন যিশু ভক্তরা। আমরা যে প্রতিটা বছর যে ভালো থাকি, তো আমরা ঈশ্বরকে অনেক ধন্যবাদ দেই, আর এমন যেন প্রত্যেকটা বছর যেন আমরা ভালো থাকতে পারি। আজকে এই বড়দিনটা আমরা সবাই ভালোভাবে উদযাপন করব, সকলের জন্য প্রার্থনা করব, আর আমাদের পরিবারের জন্য প্রার্থনা করব। সারা বিশ্বের হানাহানি ও রক্তপাত বন্ধের পাশাপাশি দেশের শান্তি কামনা করা হয় আজকের বিশেষ প্রার্থনায়, বলছেন পুরোহিতরা। আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি, এরকম বিশেষ করে যে ধর্মেই আমরা থাকি না কেন, আমাদের নিজ নিজ ধর্মগুলো যেন আমরা বিশ্বাস অনুসারে আমরা পালন করতে পারি, স্বাধীনভাবে পালন করতে পারি। দিবসটি উপলক্ষে প্রতিটি গির্জায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বড়দিন উপলক্ষে নানা আয়োজনে সেজেছে রাজধানীর অভিজাত হোটেলগুলো। বাচ্চাদের জন্য রয়েছে কিডস কার্নিভালের মতো বিশেষ আয়োজন। ছুটির দিনে বাবা মায়ের সাথে ঘুরে বেড়াতে পেরে খুশি শিশুরাও। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। বড়দিনকে ঘিরে ভিন্ন সাজে সেজেছে রাজধানীর 5 তারকা হোটেলগুলো। খাবার থেকে শুরু করে সাজসজ্জা বদলে গেছে হোটেলের পুরো আবহ। শিশুদের জন্য রয়েছে ভিন্ন ধর্মী আয়োজন। সান্তা ক্লজের সাথে খুনসুটি কিংবা পছন্দের রাইডে চড়ে উৎসবের দিনে আনন্দঘন সময় কাটাতে ব্যস্ত শিশুরা। কিডস কার্নিভাল শিশুদের উৎসব আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। আমি আমার বাবার সাথে এসেছি, খুবই ভালো লাগছে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ছুটির দিনে বাচ্চাদের সাথে আনন্দঘন সময় কাটাতে পেরে খুশি অভিভাবকরাও। খেলাধুলা ও দেখে, সবকিছু এনভায়রনমেন্ট দেখে এবং সব সাজগোজ দেখে ও অনেক খুশি। আমিও ফার্স্ট আসলাম এখানে, ওকে নিয়ে, ওরও ফার্স্ট ডে। আর কোথাও যাবো না, এখানেই জাস্ট ঘোরাঘুরি করে চলে যাবো। বড়দিনের খুশির এই বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর কাকরাইল গির্জায় এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। খ্রিস্টান ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনটি বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে কাকরাইলের যে গির্জাটি রয়েছে সেখানে তারা খ্রিস্টান ধর্ম অনুসারীরা তাদের ধর্মীয় যে গুরু তাকে স্মরণ করছেন। গির্জায় প্রার্থনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে তিনি গির্জায় এসেছিলেন। তিনি সেখানে নিরাপত্তা পরিদর্শন করেছেন এবং শান্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও এই নিরাপত্তায় যোগ দিয়েছেন, যাতে করে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি সেই কথাটি নিশ্চিত করেছেন এবং শান্তিপূর্ণভাবে খ্রিস্টান ধর্ম অনুসারীরা তাদের ধর্ম উদযাপন করতে পারবেন। তাদের যে দিনটি রয়েছে সেটি উদযাপন তারা করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। তিনি চাঁদপুরে যে 7 খুন, সেই খুন নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন খুনের ঘটনার রহস্য বেরিয়ে আসছে, ঘটনার পিছনে যারাই থাকুক কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেছেন যে নিউ মার্কেট থানায় যে 2টি মামলা হয়েছিল জুলাই আগস্ট হত্যা মামলায়, সেখানে যে সাবেক মন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং MTMCর সাবেক মহাপরিচালক, সেনাবাহিনী থেকে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান, তাদেরকে নিয়ে যেই 2টি মামলার যে চূড়ান্ত প্রতিবেদনের দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ঘটনার সাথে যেই পুলিশ জড়িত, যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তিনি এটি বলেছেন। আমি যদি একটু বলতে চাই যে বড়দিনকে উপলক্ষে রাজধানীর তারকা হোটেলগুলোতেও আলোকসজ্জা, পাশাপাশি কৃত্রিমভাবে বিভিন্ন ধরনের পরিপাটি করে সাজানো হয়েছে এবং গির্জাগুলোকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। সান্তা ক্লজের অপেক্ষায় রাজধানীর গির্জাগুলোর মধ্যেই মানুষের যেই পদচারণা, একেবারে শিশু থেকে বৃদ্ধ সবাই সেই উৎসবে যোগ দিয়েছেন। বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবনে খ্রিস্টান ধর্মীয় অনুসারীদের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি বলেছেন সবাই এক, বাংলাদেশে সবার আগে সবার পরিচয় মানুষ। বাংলাদেশে যে সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিশ্বে বিরল। বাংলাদেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্ম তারা পালন করতে পারেন, এতে কোনো ভেদাভেদ নেই। দেশে কোনো বিশৃঙ্খলার কোনো কিছু নেই। তারা যেই শান্তিভাবে তাদের যে ধর্ম
সেটা পালন করছেন। আবার পিছনে একেবারে দেখা যাচ্ছে তারা সুন্দর মতো তাদের যেই বড়দিন সেটিকে পালন করছেন, কেউ নেচে গিয়ে পালন করছেন, কেউ প্রার্থনা করছেন, কেউ ছবি তুলছেন, পরিবারের লোকজনের সাথে অনেকে এসেছেন, কেউ সেলফি তুলছেন, যে যার মতো করে সময় কাটাচ্ছেন। তাদের যে আজকের যে ধর্মীয় উৎসব, সেই উৎসবটি তারা একেবারে সুন্দরভাবে স্বাভাবিকভাবে নিরাপদে নির্বিঘ্নে তারা পালন করছেন। এই জন্য অন্তর্বর্তী সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন যে নজিরবিহীন যে নিরাপত্তা দেওয়া হয়েছে, এই নিরাপত্তায় তারা সন্তুষ্ট আছেন এবং তাদের অনুষ্ঠানটি তারা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন বলে আশা করছেন। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই কথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় আধুনিক ও উন্নত বাংলাদেশ বিশ্বে এগিয়ে যাবে বড়দিনে এমন প্রত্যাশার কথাও জানান রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতিকে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়। পরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন রাষ্ট্রপতি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছে, তাদের ক্ষমতাবান বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির। ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEB। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন জনগণ দেখতে চায়। তাদের কাছে মানুষের প্রত্যাশা কিছু মৌলিক সংস্কার, আবার যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। এই লক্ষ্যে সরকারকে একটি যৌক্তিক সময় দেওয়ার কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, যৌক্তিক সময় বলতে ৩ মাস কিংবা ৫ বছর সময় বেঁধে দেওয়া হয়নি। এর আগে জামায়াতের আমির বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সম্মেলনে যোগ দেন। তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না, তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। তাদের কাছে এটাই আমরা চাই। তাবলিগ জামায়াতের বিবাদমান উভয় পক্ষকেই দেশের সব মসজিদে নিজ নিজ কার্যক্রম স্বাধীনভাবে করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতপন্থী তাবলিগ জামায়াতের অনুসারী শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। এছাড়া কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিতের দাবিও জানান। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং উভয় পক্ষের উস্কানিমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানান হয় সংবাদ সম্মেলনে। এ সময় তাবলিগ জামায়াতের উভয় পক্ষ ও সরকারের উদ্দেশ্যে 11 দফা দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতপন্থী তাবলিগ জামায়াতের শিক্ষার্থী অনুসারীরা। এই বৈষম্য দ্রুত নিরসন হওয়া জরুরি। দুই পক্ষের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই, আসুন সংলাপ এবং সমঝোতার মাধ্যমে সমাধান করি। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, বিবাদমান উভয় পক্ষ যেন দেশের সমস্ত মসজিদে তাদের নিজ নিজ আমল স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে সম্পাদন করতে পারে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতিবাদ সভা, 50% কোটা রাখার সুপারিশ অযৌক্তিক, 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি।
চিকিৎসার জন্য জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। রাজনৈতিক দলের পেছনে না লেগে সরকারকে স্বৈরাচারের দোসরদের চিহ্নিতের আহ্বান বিএনপির। শেখ হাসিনাকে ফেরত আনতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। ভারতের সদিচ্ছা না থাকলে বন্দি বিনিময় চুক্তিতে ফেরত আনা অসম্ভব, অভিমত বিশ্লেষকদের। আগামী সেপ্টেম্বরের আগেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে জানিয়েছেন সিইসি। শুধু নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি, মন্তব্য আসিফ মাহমুদের। চাঁদপুরের 7 জনকে হত্যার মোটিভ উন্মোচন। ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে কুপিয়ে খুন করে কর্মচারী ইরফান, জানিয়েছে র্যাব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।